অনেকদিন আগের কথা, রামপুর গ্রামে মনোজ কুমার চৌধুরী নিজের মেয়ে গুড়িয়ার সঙ্গে থাকতো। বাবা, তুমি কোথায়? এই তো আমি এই দিকে মা, একটু সময় দাও, গাড়িটা কাপড় দিয়ে পরিষ্কার করে দিই। বাবা, আমার বান্ধবীরা অপেক্ষা করছে, আমাদের লেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কম করে গাড়ির কাঁচটা তো পরিষ্কার করতে দাও, না হলে তোমার বন্ধু বলবে গুড়িয়ার গাড়ি কি নোংরা রে বাবা। আচ্ছা মা, তুমি সরস্বতী মাতার পুজো করেছো তো? প্রসাদ অর্পণ করেছো তো? হ্যাঁ বাবা, আমি পূজাও করেছি আর মাকে সুন্দর করে সাজিয়েও দিয়েছি। এবার তাড়াতাড়ি করো না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কাল গাড়ি ধুইয়ে নেব, আজ এমনিই ছেড়ে দিই। খুশি হয়েছো? এরপর মনোজ কুমার চৌধুরী তাড়াতাড়ি নিজের গাড়িতে বসে পড়ে আর গুড়িয়াও পাশের সিটে বসে পড়ে। মনোজ কুমার গাড়ি নিয়ে এগিয়ে যায় আর কিছুটা দূরে গিয়ে একটা গলির সামনে দাঁড়িয়ে পড়ে। একটা ছোট মেয়ে গাড়িতে বসে পড়ে। এইভাবেই কিছুটা দূরে এগিয়ে এগিয়ে দাঁড়াতে থাকে গাড়ি, আর ছোট ছোট বাচ্চা মেয়েরা দৌড়ে এসে গাড়িতে উঠে বসে পড়ে। ওরা সবাই গুড়িয়ার বান্ধবী ছিল। এরপর কিছুক্ষণ পরে গাড়ি একটা সরকারি স্কুলের সামনে দাঁড়ায় আর সব মেয়েরা নেমে পড়ে। সবাই দৌড়ে স্কুলের দিকে এগিয়ে যায়। তখন গুড়িয়া বাবাকে বলে, বিকেলে দেরি করো না বাবা। ঠিক আছে ঠিক আছে মা, আমি দেরি করব না, মন দিয়ে পড়াশোনা করো আমার সোনা মা। হ্যাঁ বাবা, এবার তুমি এসো। মেয়ের কথা শুনে মনোজ কুমার হাসতে থাকে। মনোজ কুমার চৌধুরী গ্রামের খুব ভালো মানুষ ছিলেন। ওনার ভালো ব্যবহারের জন্য গ্রামের সবাই ওনাকে সম্মান করত। উনি গ্রামের একমাত্র ব্যক্তি ছিলেন যার কাছে গাড়ি ছিল। তাও মনোজ কুমার নিজের ধন সম্পত্তি নিয়ে গর্ব করতেন না। গুড়িয়াকে স্কুল ছাড়তে যাওয়ার সময় রাস্তায় ওর বান্ধবীদেরও গাড়িতে তুলে নিতেন, যাতে তাদের হেঁটে না যেতে হয়। কিন্তু মনোজ কুমারের স্ত্রী সরিতার মেজাজ একটু অন্যরকম ছিল। আরে কোথায় গেলে গিন্নি, দেখো আমি বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়েছি আর সবাই স্কুলে সময় মতো পৌঁছেছে। আমার কথা তো কোনোদিন শুনবে না তুমি। কি দরকার সবার বাড়ি বাড়ি ঘুরে তাদের নিয়ে স্কুলে ছেড়ে দিতে? আরে কি হয়েছে সরিতা? কিছু হয়নি, তুমি গ্রামের প্রধান, তাও তুমি ড্রাইভারের কাজ করো। যাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে তারা নিজে গিয়ে দিয়ে আসবে। তুমি দুনিয়ার ঠেকা নিয়ে রেখেছো নাকি? এমন ব্যাপার নয় সরিতা, তুমি তো জানো আমাদের গ্রামে কোনো স্কুল নেই, আর হরিয়া বীরজু যে কোনোভাবে বাচ্চাদের পড়াচ্ছে। যদি আমি ওদেরকে গুড়িয়ার সাথে না নিয়ে যাই তাহলে তো ওরা স্কুলে পৌঁছতে পারবে না। হ্যাঁ, তো করতে থাকো সমাজ সেবা। আমার কথা কবে শুনেছো যে আজকে শুনবে? ওহো, তুমি তো রেগে যাচ্ছ বড্ড। আচ্ছা ছাড়ো, তুমি তাড়াতাড়ি জলখাবার তৈরি করো, আজ খেয়ে দিয়ে আবার শহর যেতে হবে। কেন? আবার কাকে পৌঁছতে চললে? আরে আমি তোমায় বলেছিলাম না আজ জেলা শিক্ষাধিকারিকের সাথে দেখা করতে হবে গ্রামে একটা স্কুল খোলার ব্যাপারে। রামপুর গ্রামে কোনো স্কুল ছিল না, বরং 7 কিলোমিটার দূর প্রীতমপুরায় একটা স্কুল ছিল। মনোজ কুমারও ওই স্কুল থেকেই পড়েছে। মনোজ লাগাতার চেষ্টা করছিলেন যাতে গ্রামেও স্কুল একটা খোলা যায়, কিন্তু সরকারি কাজ কি এত তাড়াতাড়ি হয়? মনোজ শিক্ষা আধিকারিকের দপ্তরে পৌঁছলেন। দেখুন প্রধান মশাই, আমি আপনার কথা বহুবার মন্ত্রীলয়ে বলেছি, কিন্তু ওখান থেকে কোনো জবাবই আসে না। তাই প্রতিবারের মতো আজও আপনার জন্য আমার কাছে কিছুই নেই। কোনো ব্যাপার নয়, আপনি শুধু চেষ্টা করতে থাকুন, বাকি সব আমাদের বাচ্চাদের ভাগ্য। এই কাজ আপনিই করতে পারেন। গ্রামে স্কুল হয়ে গেলে আমাদের বাচ্চাদের বড়ই সুবিধে হয়। এবারেও গ্রাম প্রধান হয়েও মাথা নিচু করে বাড়ি ফিরে আসে। মনোজ দুঃখী মনেই গুড়িয়ার স্কুলে পৌঁছয়। বাবা, তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলো মা। বাবা, তুমি তো জানোই আমাদের স্কুলে কত কম টিচার আছেন। আর জানো, আমাদের কেমিস্ট্রি ম্যাডামও ট্রান্সফার হয়ে গেছেন। উনি আর মাত্র 10 দিনই থাকবেন। কি? কিন্তু এবছর বোর্ডের এক্সামের জন্য বাচ্চারা পড়বে কি করে? সেটাই তো বাবা, আজ পুরো দিন ক্লাসে আমার মন বসেনি। তুমি বলো, মাত্র 2 জন টিচার পুরো বিষয় কি করে পড়াবে? তুমি চিন্তা করো না, আমি আজই বিধায়কের সাথে কথা বলার চেষ্টা করছি। কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই বেরোবে। এই সমস্যাটা নিয়ে গ্রাম প্রধান প্রথমে শিক্ষা আধিকারিকের সঙ্গে কথা বলেন, তারপর বিধায়কের সঙ্গেও, কিন্তু টিচারের ট্রান্সফারকে আটকানো গেল না। আর তারপর জানি বীরজু তুমি আমায় কি বলতে এসেছো, কিন্তু আমি পুরোপুরি চেষ্টা করছি। বীরজু প্রণাম করে ওখান থেকে চলে গেল।
মনোজ একদম ভেঙে পড়েছিলেন। উনি মন্দিরে মা সরস্বতী মূর্তির সামনে বসে প্রার্থনা করতে থাকলেন। মা, শুধু আমি আমার গুড়িয়াকে লেখাপড়া করিয়ে বড় অফিসার তৈরি করতে চাই না, এই গ্রামের সমস্ত বাচ্চাদের স্বাবলম্বী বানাতে চাই। যদি গ্রামের পরিস্থিতি এমনই হয়, আমি কিভাবে তা করব? আমায় সাহায্য করুন মা, আমার রাস্তা দেখান। আরে ছাড়ো না এসব, তুমি গুড়িয়াকে ভালো শহরের স্কুলে ভর্তি করো, ওখানে হস্টেলে থাকবে, ভালো করে পড়াশোনা করবে। এই একেবারেই ঠিক কথা নয় সরিতা। আমার কাছে টাকা আছে মানেই এটা নয় যে শুধু আমি আমার বাচ্চাকেই মানুষ করব। আমি এই গ্রামের প্রধান, এখানের প্রত্যেকটি বাচ্চার দায়িত্ব আমার। তুমি শুধু সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করো যাতে উনি সব ঠিক করে দেন। সরিতা মুখ বেঁকিয়ে ওখান থেকে চলে গেল। পরীক্ষা সামনেই এসে পড়েছিল আর বাচ্চাদের পড়ানোর কোনো টিচার ছিল না, কোনো দিক থেকে কোনো ব্যবস্থা হচ্ছিল না। আর মনোজ কুমার এটা নিয়ে খুব চিন্তিত ছিলেন। উনি দিনরাত মায়ের কাছে সাহায্য চাইছিলেন। তারপর একদিন গুড়িয়া দৌড়তে দৌড়তে বাবার কাছে এলো। বাবা, মনে হয় মা সরস্বতী আমাদের কথা শুনেছেন, আমাদের স্কুলে আজকে একজন টিচার এসেছেন, ম্যাডাম খুব ভালো। আর জানো, ওনার পড়ানোর পদ্ধতি এত ভালো যে আমাদের ক্লাস থেকে বেরিয়ে যেতেও ইচ্ছা করে না। আচ্ছা, কি নাম ওনার, আর উনি কোথা থেকে এসেছেন? সেটা তো জানি না বাবা, কিন্তু জানো ওনার নাম সারদা ম্যাডাম। সারদা ম্যাডামের আশাতে বাচ্চাদের মন খারাপ এক নিমেষেই ঠিক হয়ে যায়। অনেক বাচ্চারা তো স্কুল শেষ হয়ে যাওয়ার পরে ওনার কাছে পড়তে থাকতো। উনিও সময়ের চিন্তা না করে সব বাচ্চাদের মন দিয়ে পড়াতেন। একদিন গ্রাম প্রধান স্কুলের বাইরে অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে এলো না কিছুতেই। চিন্তিত হয়ে উনি স্কুলের ভেতরে গেলেন। উনি দেখলেন সব বাচ্চারা মন দিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে আছে, আর সারদা ম্যাডাম কোনো একটা প্রবলেম ব্ল্যাকবোর্ডে সলভ করছিলেন। ওনার মুখের মধ্যে অন্যরকম তেজ ছিল। মনোজ হেসে ফিরে এলো আর বাইরে গুড়িয়া আর ওর বান্ধবীদের অপেক্ষা করতে থাকলেন। হে মা সরস্বতী, আপনাকে শত কোটি প্রণাম যে আপনি নতুন ম্যাডামকে পাঠিয়েছেন। এবার আমি পুরোপুরি বিশ্বাস করি গ্রামের সব বাচ্চারা ভালো রেজাল্ট করবে। এইভাবেই 3 মাস কেটে গেল। সারদা ম্যাডাম খুব পরিশ্রম করলেন আর বাচ্চারাও খুব মন দিয়ে পড়াশোনা করলো। এরপর বোর্ডের রেজাল্টও চলে এলো আর গ্রাম প্রধান রেজাল্ট দেখে খুব খুশি হলেন। ওনার মেয়ে গুড়িয়া পুরো রাজ্যে টপ করেছিল আর গ্রামের সব বাচ্চারা ভালো নাম্বার পেয়ে পাশ করেছিল। রেজাল্ট দেখে উনি গুড়িয়াকে জড়িয়ে ধরলেন। বাবা, আমার পরিশ্রম সফল হয়েছে শুধু সারদা ম্যামের জন্য, ওনার পরিশ্রমের জন্য ওনাকে পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি বিধায়কের সাথে কথা বলবো আর সারদা ম্যাডামের তারিফ করব। এই বলে মনোজ সঙ্গে সঙ্গে বিধায়ককে ফোন লাগালেন। হ্যালো বিধায়ক মশাই, আমি মনোজ বলছি। মনোজ, আরে আপনাকে তো অনেক অনেক শুভেচ্ছা। শুনলাম আপনার মেয়ে নাকি রাজ্যে টপ করেছে। হ্যাঁ বিধায়কজি, সবই সরস্বতী মায়ের কৃপা। আপনার তো গর্ব হওয়া উচিত মেয়েকে নিয়ে। আর হ্যাঁ, সম্ভব বলে আমায় ক্ষমা করবেন, এখনো অবধি আমি স্কুলের জন্য কেমিস্ট্রি টিচার পাঠাতে পারিনি, কিন্তু এই বাচ্চারা এত ভালো নাম্বার পেয়েছে যে খুব তাড়াতাড়ি টিচারের বন্দোবস্ত হবে। বিধায়কজির কথা শুনেই গ্রাম প্রধানের মাথা ঘুরে গেল। উনি সঙ্গে সঙ্গে শিক্ষা আধিকারিককে ফোন করলেন। প্রধান মশাই, অনেক শুভেচ্ছা। টিচার ছাড়াই এই বাচ্চারা তো দারুণ নম্বর পেয়েছে। কি, তাহলে সারদা ম্যাডাম উনি কে ছিলেন? আমি তো ভেবেছিলাম আপনি পাঠিয়েছেন পড়ানোর জন্য। কে সারদা ম্যাডাম? আরে প্রধান মশাই, প্রীতমপুরা স্কুলের জন্য মাত্র 2টো টিচারই আছে আমাদের কাছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আর 3 নম্বর টিচার জোগাড় করতে পারিনি। এই সত্যিটা জেনে মনোজ কুমার, সরিতা আর গুড়িয়া খুব অবাক হয়ে গেলেন। তারপর সবাই সঙ্গে সঙ্গে স্কুল পৌঁছলেন, কিন্তু ওখানে সারদা ম্যাডাম ছিলেনই না আর ওনার সম্পর্কে কেউ কিছু বলতেও পারল না। বাবা, মা সরস্বতীর আর এক নাম তো সারদা। গুড়িয়ার কথা শুনেই মনোজ সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে নিজের বাড়ি পৌঁছে গেলেন। উনি যাই মন্দিরে রাখা মা সরস্বতীর মূর্তির দিকে তাকালেন, উনি অবাক হয়ে গেলেন। মূর্তিটির মুখশ্রী আর সারদা ম্যাডামের মুখশ্রী এক রকম ছিল। ও বুঝতে পেরেছিল স্বয়ং মা ওর মিনতি শুনেছেন। এর মধ্যে আর কোনো সন্দেহ ছিল না যে বাচ্চাদের সমস্যা সমাধান করতে এসেছিলেন আর কেউ নয়, বরং স্বয়ং মা সরস্বতী।